ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল বুঝিয়েছিলাম লম্ববৃত্তাকার চোঙ এবং শুধু ওটার কনসেপ্ট ধারণা সেটা তো বুঝিয়েছিলাম এবং সূত্রগুলো সম্পর্কেও আলোচনা করেছিলাম। আজকে ওই সূত্রগুলোর সাহায্যে কিভাবে আমরা অঙ্ক করব, মানে কোষে দেখি 8-এর অঙ্কগুলো কিভাবে আমরা করব সেটা নিয়ে আলোচনা। এবং তার থেকে বড় কথা, শুধু অঙ্ক করলে হবে না, আমার ক্লাস দেখতে গেলে তোমাদের অবশ্যই খাতা পেন এবং বই নিয়ে বসতে হবে, তবেই ভালো লাগবে। আর সব থেকে আগে অঙ্ক কিভাবে পড়তে হয়, অঙ্ক কিভাবে আমরা বুঝবো বা অনুভব করব সেটা আগে শেখাবো। তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কটা কিভাবে করব সেটাতে আসছি। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আছে বই আমার নিচে আছে টেবিলে, তো তোমরা তোমাদের বই দেখবে। একদম একের দাগের অঙ্কটা থেকেই শুরু করা যাক। এখানে বলছে যে পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1 নম্বর মানে 1-1 এখানে বলছে যে পাশে একটা চিত্র দেওয়া আছে চোঙের মতন, ঠিক আছে। ওখানে বলছে যে ছবির ঘনবস্তুটির কটি তল। এটা গতকালই আমি বলে দিয়েছিলাম যে ছবির ঘনবস্তুটির কটি তল। আমরা সবাই জানি লম্ববৃত্তাকার চোঙের এই যে ঘনবস্তুটি, এটার মোট 3টি তল। তাহলে কি লেখা হবে? প্রথম 1 নম্বর দাও। 1 নম্বরের 1-এর কোশ্চেন, পাশে এরকম একটা ছবি আছে, তোমরা দেখো এই রকম একটা পাশে এরকম একটা ছবি আছে, ঠিক আছে। এই রকম একটা ছবি আছে। এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে চোঙের ছবি। বোঝাতে পারছি? বলছে এই এই ছবিটার কটা তল। 1 নম্বরের কোশ্চেনে কি হবে? 3টি তল, বা তোমরা এরকমও লিখতে পারো 3টি তল। অবভিয়াসলি গতকালই বুঝিয়েছি যে একটা চোঙের কটা তল। এইটা বৃত্তাকার তল, উপরেরটাও বৃত্তাকার তল, আর এই চার ধারটাকে আমরা কি বলবো? বক্রতল। তাহলে এই নিয়ে টোটাল কটা তল হতে পারে? 3টে তল হতে পারে, রাইট? ওকে। তাহলে একের কোশ্চেনটা হয়ে গেল, ছবির ঘনবস্তুটির কটা তল? 3টি তল। বাও। দেন 2 নম্বরে বলছে যে ছবির ঘনবস্তুটির কটি বক্রতল ও কটি সমতল। অবভিয়াসলি দেখো তো এই ছবিটার 2 নম্বরের কোশ্চেনটা কি বলছে? কটা বক্রতল, রাইট? বক্রতল মানে কি বলেছিলাম? বক্রতল মানে বলেছিলাম এই যে পাইপের যে দেওয়ালটা, সেটাই না? বোঝাতে পারছি, পাইপের এই যে দেওয়ালটা। তাহলে বক্রতল কটা? তাহলে কি লিখবো আমরা? একটি বক্রতল। আর সমতল মানে কি? এই যে বৃত্তীয় সমতল, বৃত্তাকার তল, কিন্তু এটা কি সমান? দেখো এই একটা পাইপ, তো হ্যাঁ, পাশের ছবিটা দেখো বুঝতে পারবে, একটা পাইপ, ওপরের এইটা বৃত্তাকার তল, কিন্তু এটা কি সমান না? তাহলে বৃত্তীয় সমতল। তাহলে এখানে কি বলেছে যে ছবির ঘনবস্তুটির কটি বক্রতল? অ্যান্সার হবে একটি বক্রতল। আর সমতল কটি? দুটি সমতল। একটি বক্রতল ও সরি, বেঙ্গলি হয়ে গেছে, দুটি সমতল। সমতল। তাহলে হয়ে গেল একের দাগের 1-2 কোশ্চেন কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, চলো এবারে বলছি যে 2 নম্বরের কোশ্চেনটা বলছে যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙ। এটা আর আমি বলছি না, এটা তোমাদের কাজ দিলাম। তোমরা আশা করি আর মানে খুব সহজেই এই 5টা উদাহরণ তোমরা লিখতে পারবে। এটা তোমরা প্লিজ করো বাড়িতে, ঠিক আছে। চলো এবার 3 নম্বরের কোশ্চেনটা পড়ার আগে একটু বোর্ডটা একটু মুছে নিই, পরিষ্কার করে নিই। আর তোমরা ততক্ষণ 3 নম্বর কোশ্চেনটা একটু পড়ো, দেখো তোমরা পড়ে কিছু বুঝতে পারছো কিনা। তারপর আমি পড়ে তোমাদেরকে বোঝাবো এবং অঙ্কটা করাবো, কিভাবে করতে হয়, কিভাবে অঙ্ক পড়তে হয়, সেটাই, ঠিক আছে। চলো তোমরা পড়েছো আশা করি। আমি এবারে একটু পড়ি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে অঙ্কটা কি বলছে? বলছে যে স্টিলের পাতলা চাদর দিয়ে একটি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। অ্যাকচুয়ালি অঙ্ক কি জানো তো? অঙ্কের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে, কিছু ডেটা দেওয়া থাকে, এবং সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আর একটা নতুন তথ্য বার করতে বলে। এটাই অঙ্ক। তো এটাই ম্যাথামেটিক্স, এটাই অনুভব করতে হবে যে কি দেওয়া আছে আর সেখান থেকে আমাদের কি বার করতে বলেছে। এটাই আর কি ম্যাথ। আর এটা যদি বুঝে যাও তাহলে তো কোনো ব্যাপারই না, আরামসে সব অঙ্ক হয়ে যাবে।
তো 3 দাগের অঙ্কটা আমি আরেকবার পড়ি, ভালো করে শোনো, মানে পড়তে কেমন করে হয়, কিভাবে অঙ্কটাকে অনুভব করব, কিভাবে আমরা অ্যাপ্লাই করব সূত্রগুলো, সেগুলো সব বলছি আস্তে আস্তে। দেখো বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। তাহলে এই অঙ্কটাতে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে 3 দাগের অঙ্কতে কি দেওয়া আছে? একটা স্টিলের ঢাকনা সমেত, ঠিক আছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রাম দেওয়া আছে এবং ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি। আচ্ছা, ড্রামটা একটু আঁকার চেষ্টা করি না। দেখো এইরকম টাইপের একটা ড্রাম ধরে নাও, এটা ড্রাম একটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ড্রাম, বোঝা গেল? আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য বলেছে না, এখানে ব্যাস কোনটা? এই বৃত্তাকার তলের কেন্দ্র এটা ব্যাস, মানে আমি কি বলেছিলাম, যে রেখাটা কেন্দ্রকে ক্রস করে বা ভেদ করে অন্য পরিধির অপর প্রান্তে যাবে, এই পুরোটাকে আমরা কি বলবো? ব্যাস। তাহলে এখান থেকে এই পুরোটাকে কি হবে? এই পুরোটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। বোঝাতে পারছি? এই পুরো ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 28 সেমি। ব্যাসের যে দৈর্ঘ্য, এই ব্যাসের দৈর্ঘ্যটা এটা দেওয়া আছে 28 সেমি। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য যদি 28 সেমি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে লিখি, তাহলে সুন্দরভাবে যদি আমরা লিখি, এখানে আমরা কি লিখতে পারবো বলো তো? লেখো যে ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য, লেখো এরকম ভাবে, প্রথমে লেখো ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 28 সেমি। হলো? তাহলে আচ্ছা, তুমি আমাকে বলো, ব্যাসের দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ব্যাসার্ধ পাবো, মানে কি ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কি লিখে নিতে পারি যে ড্রামটির ব্যাসার্ধ সমান সমান 28 ডিভাইডেড বাই 2 সেমি। যদি আমি এটা ডিভাইড করি, মানে যদি ক্যান্সেল আউট করি, কত হবে? এটা ক্যান্সেল আউট করলে 14 সেমি। বুঝতে পারছি, হ্যাঁ কি না? তাহলে ড্রামটির এখান থেকে এই পুরোটার দৈর্ঘ্য 28, শুধু এই কেন্দ্র থেকে এত দূর পর্যন্ত, এটাকে আমরা ব্যাসার্ধ বলি, তাই না? এই ব্যাসার্ধ কত? 14 সেমি। তাহলে ড্রামটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 14 সেমি, রাইট? এইটুকু অঙ্কটা পড়ে এইটুকু বুঝতে পারলাম যে ভাই ব্যাস দেওয়া আছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, 28কে 2 দিয়ে ভাগ করো, 14 সেমি। এবারে বলছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে। তার মানে পুরো যে ড্রামটা ধরো তৈরি করব আমি, ঠিক আছে, স্টিলের চাদর লাগবে পুরো ড্রামটা। শুধু বক্রতল তৈরি হবে না, নিচের বৃত্তীয় তলটাও তৈরি হবে, ওপরের বৃত্তীয় তলটাও তৈরি হবে, তার মানে পুরোটা তৈরি করতে হবে। আর পুরোটা মানে আমি কি বলেছিলাম? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। চলো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি সেটা আমরা আগে লিখি, ঠিক আছে? সেটা লিখবো, তার আগে কি চেয়েছে, মানে অ্যাকচুয়ালি এই তথ্যগুলোর সাহায্যে কি বলতে চেয়েছে? শেষে বলছে যে যে আচ্ছা, ড্রামটা তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসেব করে লিখি। তার মানে আমাদের হাইট চেয়েছে, রাইট? হাইট মানে এই যে হাইটটা, মানে এই যে হাইটটা, এই হাইটটা কত সেটা আমাদের বার করতে হবে। এই এইচ এর মানটা হচ্ছে আমাদের বার করতে হবে। তাহলে এখানে ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি পেয়ে গেলাম, ড্রামটির ব্যাসার্ধ 28/2 ক্যান্সেল আউট করে দিলে 14 সেমি, এটাও পেয়ে গেলাম। এবারে চেয়েছে, এবারে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এই তথ্যটা আমাদের দেওয়া আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লিখে নি। তাহলে এখানে কি লিখবো? ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, লেখো ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি কি বলেছিলাম? ক্ষেত্রফলের সূত্র কি বলতো? ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে? দেখো 2πr/h, এটা বক্রতলের ক্ষেত্রফল, প্লাস 2
পাই আর স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে আমি বলেছিলাম কমন নিতে, তাহলে কি হবে 2 পাই আর, যদি আমি কমন নিই তাহলে ভেতরে থাকবে এইচ প্লাস আর। এটাই তো সমগ্রতলের ক্ষেত্রফল, ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফল এটাই হবে। বোঝাতে পারছি? ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফল এটাই হবে। তাহলে এটা, এই যে এটার মানটা যদি আমি বসাই, দেখো তো এটার মানটা আমি এরকম বসাতে পারি কিনা। 2 পাইয়ের ভ্যালু কত হয় বলো তো, 22/7। আচ্ছা, আর এর ভ্যালু কত বার করেছি, এই যে ব্যাসার্ধ মানেই তো আর, তাহলে 14 ব্র্যাকেট দাও, এইচ এর ভ্যালুটা তো বার করতে হবে, প্লাস এখানে আরেকবার আর এর ভ্যালুটা কত, 14। তাহলে বোঝা গেল, তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এইটা হচ্ছে। ঠিক আছে, এমনি মানে সূত্র অনুযায়ী এইটা। এবারে এবারে বলেছে, এবারে প্রশ্নে বলেছে, প্রশ্নে কি বলেছে, যে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাঁদা লাগে। তাহলে ড্রামটি তৈরি করা মানে কি, পুরো ড্রামটা তৈরি করতে হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, এবারে এসো, এবারে থাকো, তাহলে এখানে লিখতে পারি যে প্রশ্নানুযায়ী 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 প্রশ্ন প্রশ্নানুযা প্রশ্নানুযায়ী ঠিক আছে, প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি যে 2 মাল্টিপ্লাই বাই 22/7 ইন্টু 14 মাল্টিপ্লাই উইথ এইচ প্লাস 14, এটা ইকুয়াল টু কত, 2816 এটা লিখতে পারি, ইয়েস অর নো? কারণ এইটাও ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফল, আর প্রশ্নে দেওয়া আছে এইটার ভ্যালুটাই দেওয়া আছে কত, 2816। তাহলে এইটা ইকুয়াল টু এটা লিখতেই পারি, পারি কিনা? এবার এটাকে সমাধান করলেই আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাবো, আর এটাই চেয়েছি যে উচ্চতা কত। বুঝতে পারছি? চলো সমাধান করে নিই। এখানে অর দাও, দিয়ে দেখো, দেখো এইচ প্লাস 14 এটা যেমন আছে থাকলো, এখানে দেখো সবগুলো কি আছে, মাল্টিপ্লিকেশনে আছে না? মাল্টিপ্লিকেশনে যদি এপারে যদি সবগুলো মাল্টিপ্লিকেশনে থাকে, ইকুয়াল সাইনের ওপারে গেলে কি হয়, সব হয়ে যাবে ডিভাইড। তাহলে এইটা ডিভাইড চলে যাবে, কি হবে, 2 ইন্টু 22/7 ইন্টু 14, রাইট? বুঝতে পারলাম, হ্যাঁ কি না? এবার দেখো ক্যান্সেল আউট যদি আমি করি, এটা দিয়ে এটা ক্যান্সেল আউট করে দাও, কত হয়, এটা হচ্ছে তোমার 2 হবে, রাইট? এবারে ক্যান্সেল আউট করো ডাইরেক্টলি, অর দাও, ঠিক আছে, এইচ প্লাস 14 লেখো, এটাকে ক্যান্সেল আউট করে দেখো কত হয়। দেখো আমি যদি আগে 2 দিয়ে, আমি ছোট ছোট করে কাটি, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 1 যা, তারপরে 2 4 যা 8 হয়ে গেল, তারপরে 0 নামবে, 2 8 যা 16, রাইট? ফের 2 দিয়ে যদি আমি ক্যান্সেল আউট করি, 2 7 যা, ঠিক আছে, 14 0 নামলো, ফের 0 2 4 যা 8 হয়ে গেল, 704। এবারে দেখো আমি যদি এটা ডাইরেক্টলি আগে প্রথমে ধরো 11 দিয়ে ক্যান্সেল আউট করছি, রাইট? 11 2 যা, আর 11 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে কত হয় বলো তো, 66, 6 11 যা 66, 44 থাকে, রাইট? 66 মানে 4 থাকবে, সো 44 মানে তোমার 11 দিয়ে ক্যান্সেল আউট করলে 64। এবার এটা দিয়ে যদি আমি ক্যান্সেল আউট করি কি হয় বলো তো, এটা 3 যা হবে, এটা 2 যা হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে নিচে কিছু আসছে না, ঠিক আছে? তাহলে নিচে কিছু আসছে না, যদি যদি নাই আসে তাহলে এখানে আমরা কি লিখবো, ওপরেরটা ক্যান্সেল আউট করে 32 এলো, তাহলে এখানটায় এইচ এর ভ্যালু কি হবে, 32 প্লাস 14টা ইকুয়াল সাইনের উপরে গেলে কি হয়ে যায়, -14। সো অর দাও, এইচ এর ভ্যালু হচ্ছে, এটা 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 মাইনাস করো, এটা কত হবে, 8 হবে, রাইট? 8 হবে না, 12 উপরে 12 নিতে হবে, সো 8 1 18। এইচ এর এইচ মানে কি, হাইটটা কত এলো তাহলে, 18 এলো। 18 কি একক, কি 18 কি সেমি, ওকে? তাহলে ড্রামটির উচ্চতা কি হলো, তাহলে বোঝা গেল। তাহলে এখানে কি লিখবো, ছোট্ট করে আমি লিখে দিই, যে অতএব, সরি 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 অতএব ড্রামটির উচ্চতা 18 সেমি, হয়ে গেল, ব্যাস। এটাই জানতে চেয়েছে, আশা করি তাহলে 3 অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।
তোমরা সবাই দেখে ফেলেছো, মানে দেখে নিয়েছো, তাহলে বুঝতেও পেরেছো। তাহলে এবারে তোমরা লিখে নাও, অঙ্কটা করে নাও, ঠিক আছে? মানে পরে আরেকবার যখন ভিডিও দেখবে তখনও তোমরা আস্তে আস্তে পজ করে অঙ্কটা করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করলাম বা কিভাবে অ্যাপ্লাই করলাম, কিভাবে ভাবলাম, ঠিক আছে? চলো তাহলে এর পরের অঙ্কটা শুরু করা যাক নাকি? আচ্ছা, পরের অঙ্কটা শুরু করার আগে তোমরা প্লিজ আগে পরের অঙ্কটা পড়ো, আমি ততক্ষণ বোর্ডটা একটু ক্লিন আপ করে নিই। ওকে, চলো পরের অঙ্কটা তোমরা একটু পড়ো, ঠিক আছে? মন দিয়ে পড়বে কিন্তু, কারণ দেখো আমি একটু হয়তো টাইম নিচ্ছি তোমাদেরকে বোঝাতে অঙ্কগুলো, কিন্তু এই টাইমটা এখন দাও। কেন বলো তো? প্রথম যখন তোমরা কোনো জিনিস ভালো করে শিখবে তখন তোমাদের সময় দেওয়াটা খুব দরকার, ঠিক আছে? এবার সময় দিয়ে তুমি ধরো কোনো একটা জিনিস শিখলে, তুমি ধরো নতুন কোনো একটা ম্যাথামেটিক্স শিখতে যাচ্ছ, সেটাতে তুমি সময় ইনভেস্ট করো, সেইটা তুমি 10 মিনিট 15 মিনিট ধরে শেখো, ঠিক আছে? তারপরে যখন পুরো ব্যাপারটা তোমাদের কাছে পুরো ধারণাটা বা কনসেপ্ট যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তখন আর এত সময় লাগবে না, ঠিক আছে? খুব আরামসে সব অঙ্কগুলো পেরে যাবে, ঠিক আছে? বোঝাতে পারছি? তাহলে চলো, প্রথম অঙ্কটা আমি একটু টাইম নিলাম তোমাদের বোঝানোর জন্য, এরপরে আস্তে আস্তে আমরা কি করব, একটু স্পিডে অঙ্ক করব, ঠিক আছে? চলো শুরু করি তাহলে। পরের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা কি বলছে? 4 দাগের অঙ্কটা আশা করি তোমরা সবাই পড়েছো। কি বলেছে বলো তো? 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসেব করে দেখি। খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখো, এখানে দুটো জিনিস নোটিস করার মতন, মানে অঙ্ক শুধু পড়লেই হবে না, কিছু কিছু জিনিস তোমার মাথার মধ্যে ক্লিক করবে সঙ্গে সঙ্গে। এখানে দেখো, প্রথম কথা বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাস, ব্যাস যেটা দেওয়া আছে সেটার একক দেওয়া আছে ডেসিমি, বোঝাতে পারছি? এবং 2.5 মিটার লম্বা, মানে এখানে কিন্তু দুটো এককই আলাদা হয়ে গেছে। একটার ব্যাস দেওয়া আছে 5.6 ডেসিমি আর লম্বা হাইটটা দেওয়া আছে 2.5 মিটার। তাহলে যে কোনো একটা এককে আমাদেরকে নিয়ে যেতে হবে, বোঝাতে পারছি? নয় তুমি পুরোটা ডেসিমিতে নিয়ে যাও, নয় তুমি পুরোটা মিটারে নিয়ে যাও, রাইট? এবারে বলছে যে দুটি লম্বা বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি, ঘন ডেসিমি, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে চাইছে যে ঘন ডেসিমি, ডেসিমি চাইছে, তার মানে মিটার থেকে আমরা সবগুলো তো ডেসিমিতে নিয়ে আসবো ফার্স্ট অফ অল। আর ঘন ডেসিমি মানে কি? ঘন ডেসিমি মানে হচ্ছে আয়তন। আমি বলেছিলাম না আগের দিন, ক্ষেত্রফল হলে বর্গ একক আর আয়তন হলে ঘন একক, এইরকম ভাবতে হবে, মানে বুঝতে হবে। তাহলে এখানে ঘন ডেসিমি মশলা লাগবে, কত ঘন ডেসিমি মশলা লাগবে, তার মানে কি এখানে আয়তন বার করতে বলছে। দুটো পিলার তৈরি করবে, ঠিক আছে? পিলারটা ঢালাই করবে, তার মানে ঢালাই তো এর ভেতরেই ফেলবে, মানে কতটা আয়তন লাগবে, কতটা আয়তন, ঠিক আছে? ওকে, চলো শুরু করা যাক। আর বেশি চিন্তা ভাবনা না করে অঙ্ক শুরু করি। এখানে কি দেওয়া আছে দেখো, প্রথমেই দেওয়া আছে ঘরের বারান্দায়, ঠিক আছে? ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের, ব্যাস দেওয়া আছে। আচ্ছা, ব্যাস দেওয়া থাকা মানে কি বলতো? ব্যাস দেওয়া থাকা মানে হচ্ছে আমরা কি লিখবো, প্রথমেই কি লিখবো, ঘরের যে পিলারটা, সেই ঘরের পিলারের ব্যাস যদি 5.6 ডেসিমি হয়, তাহলে ওখান থেকে ব্যাসার্ধটা বার করে নিতেই পারি আরামসে। তাহলে প্রথমে লেখো, চলো যেরকম লিখলাম যে, হ্যাঁ লেখাটা হচ্ছে হবে, দাঁড়াও আমি একটু দেখে নিই। এখানে লেখাটা লিখবে যে ঘরের পিলারের ব্যাস, রাইট? কি লিখবে? ঘরের ঘরের পিলারের ব্যাস দেওয়া আছে না, ঘরের পিলারের ব্যাস কত? 5.6 ডেসিমি। তাহলে ঘরের পিলারের ব্যাস 5.6 ডেসিমি দেওয়া আছে। তাহলে ব্যাস যখন দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে? ব্যাস দেওয়া থাকলে আমাদের ব্যাসার্ধ, কারণ আমাদের সব সূত্রগুলোতে আর এর ভ্যালু দরকার হয়, ডায়ামিটারের ভ্যালু অতটা এখন মানে অতটা দরকার হয় না। তাহলে ব্যাস দেওয়া আছে মানে এখানে কি লিখবো, অতএব ব্যাসার্ধ সমান সমান কি লিখতে পারি, 5.6 / 2, একক কি লিখে দাও, ডেসিমিটার। এটা ক্যান্সেল আউট করো, কত হয় বলো? 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করো, 2 1 যা 2, তার মানে কত হচ্ছে, 2 1 যা 2, মানে
হাতে থাকছে কত, 1 থাকছে 16, 2 1 যা, না 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 সরি 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 ভুল হচ্ছে, 2 2 যা 4, ঠিক আছে, 2 2 যা 4, 4 5 হাতে থাকছে কত 1, তো 16 মানে 8.8 যেরকম আছে সেরকম থাকবে, তো 2.8 ডেসিমি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, ঘরের ব্যাসার্ধ পেয়ে গেছি, কিন্তু আমাদের কি দরকার, আয়তন বার করতে হবে। ঘরের যে পিলারটা ঢালাই করতে হবে, তো আয়তন বার করতে হবে। এবার আয়তন বার করার সূত্র তোমরা সবাই আশা করি জানো, ঠিক আছে। তো সূত্রে যাওয়ার আগে এখানে আয়তন বার করতে গেলে কি কি লাগে বলো তো। একটা ওই যে বৃত্তের ক্ষেত্রফল লাগে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা লাগে। এখানে উচ্চতা দেওয়া আছে দেখেছো 2.5 মিটার, কিন্তু আমাদের তো ডেসিমিতে মানে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে 2.5 মিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হবে বলো তো। তাহলে এবারে এখানে লেখো যে উচ্চতা, উচ্চতা সমান সমান কত লেখা আছে, 2.5 মিটার, রাইট। উচ্চতা সমান সমান লেখা আছে 2.5 মিটার, ঠিক আছে। কিন্তু সবগুলো তো ডেসিমিতে নিয়ে যেতে হবে, কেন না আয়তনটা চেয়েছেই ডেসিমি, মানে কত ঘন ডেসিমি, রাইট, বোঝাতে পারছি। তাহলে মিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হয়, মিটার থেকে ডেসিমিটার, মিটার কি বড়, বড় থেকে ছোটর দিকে যাব, 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখানে দেখো 25, এই পয়েন্টটাকে তুলতে গেলে আমরা কি করব, নিচে 10 আনতে হবে, মাল্টিপ্লাই উইথ, আবার যদি 10 করি তাহলে এটা মিটার থেকে কি চলে যাবে, ডেসিমিটারে চলে যাবে। তাহলে 10 এর সাথে 10 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 25 ডেসিমিটার, বোঝা গেল হ্যাঁ কি না। তাহলে এখানে ব্যাসার্ধও পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি। তাহলে এবার আয়তন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আয়তনের ফর্মুলা কি বলো সবাই, মনে করো কালকে পড়িয়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কি লিখবো দেখো, পিলার, তাহলে এখানে লিখবো হচ্ছে যে অতএব একটি পিলারের আয়তন, এখানে দুটি পিলার বলেছে, বাট পরে একটা পিলারের আয়তন বার করে তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলেই হবে, বুঝতে পারলাম। তাহলে চলো এবারে এখানে এখানে লিখি যে যে একটি পিলারের আয়তন, একটি পিলারের আয়তন দেখতে পাচ্ছ, একটি পিলারের আয়তন সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, একটি পিলারের আয়তন, আচ্ছা এখানে থাক, একটি পিলারের আয়তন বলে নিচে লিখছি, একটি পিলারের আয়তন তাহলে কি হবে, পাই আর স্কয়ার এইচ, এটাই তো পিলারের আয়তন। পাই এর ভ্যালু 22/7, আর আর এর ভ্যালু কত, এখানে ব্যাসার্ধ কত বার হয়েছে 2.8 ডেসিমি, রাইট। তো এখানে লেখো আর স্কয়ার আছে, সো 2.8 ইন্টু 2.8 ইন্টু এইচ, হাইট কত বার করলাম 25 ডেসিমি, ঠিক আছে, মাল্টিপ্লাই উইথ 25, এটা ক্যান্সেল আউট করে দাও না, 22/7 ইন্টু, এটা দেখো এটাকে যদি আমি পয়েন্টটা তুলি নিচে 10 আসবে, পয়েন্টটা তুলে নিচে 10 আসবে ইন্টু 25, আচ্ছা ক্যান্সেল আউট করে দিলেও হয়, ঠিক আছে। এখানে কি বলেছে আর দেখি, কত মশলা লাগবে, আচ্ছা ঠিক আছে চলো ক্যান্সেল আউট করে দিই। এটা যদি আমি ক্যান্সেল আউট করি দেখো, 7 4 যা 28, ঠিক আছে, 7 4 যা 28 হলো, এটা 5 দিয়ে ক্যান্সেল আউট করো না, এটা 5 হবে, এটা কি হবে 2 হবে, রাইট। 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করে দেবো, এটা 11 হবে, ঠিক আছে। আর ধরো এটাও ক্যান্সেল আউট করে নাও, 5 2 যা, আর এটা ক্যান্সেল আউট করে দাও, এটা 14 হবে। তাহলে টোটাল মাল্টিপ্লিকেশন কি দাঁড়াচ্ছে আমার এখানে, 11 ইন্টু 4 ইন্টু 14। আচ্ছা এবার একটা কথা বলি, আচ্ছা দেখো এবারে মাল্টিপ্লিকেশন করারও একটা প্রসিডিউর আছে। দেখো আমি আগে 14 এর যদি আমরা টেবিল মুখস্থ করে থাকি, 4 এর সাথে 14 মানে 14 গুণ করলে কত হয়, ঠিক আছে, 4 এর সাথে 14 গুণ করলে কত হয় মনে আছে, 4 14 56, রাইট। তাহলে 11 মাল্টিপ্লাই উইথ 56 হবে, ঠিক আছে। এবারে 11 দিয়ে গুণের একটা নিয়ম আছে, 11 দিয়ে গুণের নিয়ম কি জানো, এই যে 6টা আছে 6টা এখানে বসবে, তারপরে যে সংখ্যাটা আছে 6 আর 5 অ্যাড করে দাও, কত হয় 11 হয়, 11 এর 1 এখানে বসলো, হাতে কত থাকলো 1 আছে, এবারে 5 আর 1 এটা যোগ করে দাও, 5 1 6, তাহলে এত হলো, তাহলে 616, ঠিক আছে, 616 হচ্ছে তোমার একটা পিলারের আয়তন, মানে ঘন ডেসিমি বার হলো, ঘন
ডেসিমি। ঠিক আছে, তাহলে 616 ঘন ডেসিমি, এটা একটা পিলারের। তাহলে একটা পিলারের যদি 616 ঘন ডেসিমি হয়, তাহলে দুটো পিলারের কি হবে? এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দাও, এখানে লেখো। অতএব দুটি পিলারের আয়তন তাহলে কি হবে? 616 ইন্টু 2 ঘন ডেসিমি। সরি, ঠিক করে লিখি, ঘন ডেসিমি। এটা মাল্টিপ্লাই করো, 6 2 যা হাতে কত 1, 2 1 যা 2 আর 1 3, তাহলে এত ঘন ডেসিমি। বোঝা গেল? তাহলে দেখো আমরা কিন্তু একটা উত্তর বার করে ফেলেছি। এখানে চেয়েছে যে কত মশলা লাগবে, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে ওই বৃত্তাকার পিলারটা মানে বৃত্তাকার যে পিলারটা তৈরি করার জন্য ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তো আমাদের অ্যান্সার বার হয়ে গেছে। কত ঘন ডেসিমি মশলা লাগবে? 1232 ঘন ডেসিমি, মানে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। বাও, খুব ভালো কথা, বার হয়ে গেল। তাহলে এবারে তারপরে একটা কোশ্চেন বলেছে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? বাও, কি দারুণ অঙ্ক। তাহলে এতদূর পর্যন্ত বোঝা হয়ে গেছে তো? ঠিক আছে, আশা করি সবার করা হয়ে গেছে। আমি একটু মুছবো এপারটা। ঠিক আছে, মুছে দিলাম, মুছে দিই। ওকে, চলো। আচ্ছা, চলো মুছে দিই। এটা যদি আমি মুছে দিই, তারপরের অঙ্কটা কিভাবে করবো দেখো। ওকে ওকে, চলো মুছে দিলাম। এখানে কি বলছে দেখো, এখানে বলছে এবারে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে দুটো পিলার প্লাস্টার করতে হবে। পিলারটা তো এই প্লাস্টার মানে কি গায়ে করব, বক্রতলটাতে করব পিলারের। তাহলে এখানে বক্রতলের সূত্র চাইছে, মানে চোঙের বক্রতল, পিলারের বক্রতলের সূত্র। আর বক্রতলের সূত্র কি? বক্রতলের সূত্র হচ্ছে 2πr/h, ঠিক কিনা? তাহলে প্রথমে লিখবো যে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, রাইট? তারপরে দুটো পিলারে যাচ্ছে। তাহলে এখানে এসেও লিখি যে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল। একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 2πr/h। তাহলে এবার এখানে মান বসিয়ে দাও। পাই এর মান 22/7, আর এর মান কত বলো তো? 2.8 না? সো এখানে লেখো 2.8/10 করে দাও, পয়েন্ট আমি তুলে দিলাম। আর h এর মান 25, রাইট? এটা আবার ক্যান্সেল আউট করো। তো এটা একটি পিলারের, ঠিক আছে, একটি পিলারের বক্রতলের মান যদি এটা হয়, তাহলে দুটো পিলার এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দেবো। বাট আগে ক্যান্সেল আউট করে দিই। এটা হচ্ছে কত হবে? 4 হবে। 5 5 যা 5 2 যা 2 2 ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানটা হচ্ছে 22 ইন্টু 4 ইন্টু 5, রাইট? আচ্ছা দেখো, 22 মাল্টিপ্লাই উইথ 20, তাহলে এটা কত হবে? 440 হবে, তাই না? তাহলে এত ক্ষেত্রফল বলেছে, তাহলে কি হবে? বর্গ ডেসিমি। এককটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা পিলারের বক্রতলের ক্ষেত্রফল এতবার হলো। তাহলে দুটি পিলারের কি হবে? অতএব দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? 440 মাল্টিপ্লাই উইথ 2 বর্গ ডেসিমেল লিখছি। এটা মাল্টিপ্লাই করে দিই। 20 4 2 যা 8, 4 2 যা 8 বর্গ ডেসিমি হয়ে গেল। তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল বার হয়ে গেছে। তাহলে 880 ডেসিমি, বর্গ ডেসিমি। এবার কথা হচ্ছে এখানে কি চেয়েছে? বলছে যে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? 1 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয় 125 টাকা। তাহলে
880 বর্গ ডেসিমিটার প্লাস্টার করতে কত খরচ হবে? হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, দেখো এখানে আছে বর্গ ডেসিমি, কিন্তু এখানে মানে আমাদের ডেটা দেওয়া আছে বর্গ মিটার। তাহলে এই ডেসিমিটার থেকে আমাকে আবার কোথায় নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে, ঠিক কি না? এবার কথা হচ্ছে এটা তো বর্গ ডেসিমি, রাইট? এমনিতে আচ্ছা, বর্গ ডেসিমি থেকে যদি আমি বর্গ মিটারে নিয়ে যাই তাহলে কত দিয়ে ডিভাইড করতে হবে বলো তো? 100 দিয়ে। চলো এপারেরটা মুছে দিই, ঠিক আছে? এপারেরটা মুছে এখানে করি, ঠিক আছে? এটা আর দরকার নেই। চলো এইখানটা অঙ্কটা করি। দেখো, তাহলে দুটি পিলারের ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেলাম, বক্রতলের ক্ষেত্রফল। এবারে এটা আছে কত? 880 বর্গ ডেসিমি। 880 বর্গ ডেসিমি, ঠিক আছে? কিন্তু ওখানে দেওয়া আছে 1 বর্গ ডেসিমিটারে খরচ হয় 125 টাকা, কিন্তু এখানে তো আমাদের বার হয়েছে বর্গ ডেসিমিটার, তাহলে বর্গ মিটারে নিয়ে যেতে হবে, রাইট? বর্গ মিটারে যেতে গেলে 880 কে আমি 100 দিয়ে ডিভাইড করব, তাহলে কোথায় চলে যাবে? বর্গ মিটার। বোঝা গেল? দেখো এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 8.8 বর্গ মিটার। বোঝা গেল? এবারে দেখো ওখানে লেখা আছে 1 বর্গ মিটারে খরচ হয় 125 টাকা, তাহলে এখানে লেখো না 1 বর্গ মিটারে 1 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয় 125 হবে, 125 টাকা, ঠিক আছে? তাহলে 8.8 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হবে, কি হবে? মাল্টিপ্লিকেশন হবে, 125 মাল্টিপ্লাই উইথ 8.8 টাকা। আগে মাল্টিপ্লাই করে নাও, তারপরে হচ্ছে তুমি পয়েন্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক কি না বলো? মাল্টিপ্লাই করে নাও। মাল্টিপ্লাই কি আমি করবো নাকি? চলো আমি করে দেখাচ্ছি। দেখো 125 আর এখানটা এখন পয়েন্ট ভুলে যাবো, এখন 88 দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক আছে? খুবই সোজা। দেখো 8 50 কত? হাতে কত? 16 আর 4 কত হয়? হাতে কত হলো তখন? 2, তো 10, রাইট? তাহলে একই জিনিস হবে না? সরি, তাহলে 0 0 0 1 1 এটা হচ্ছে না? তাহলে এটা কত টাকা হলো? 11000 এত টাকা। বোঝা গেল, হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সরি সরি সরি, এখানে তো পয়েন্ট বসানো হয়নি, এখানে তো একটা পয়েন্ট ছিল তাই না? তাহলে এখানটা পয়েন্ট আসবে, একটার পরে পয়েন্ট আসবে, ঠিক আছে? তার মানে অরিজিনালি কত হলো? 1100 টাকা, মানে পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে এখানে কত হলো? 1100 টাকা। আশা করি বুঝতে পেরেছো চারের দাগের অঙ্কটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, আশা করব তোমরা সত্যি খুব বুঝতে পেরেছো। চারের দাগের অঙ্কটা তো হয়ে গেল, ঠিক আছে? এবারে চলে যাব পাঁচের দাগের অঙ্কটা, কিন্তু পাঁচের দাগের অঙ্কটা যাওয়ার আগে তোমরা প্লিজ আর একবার তোমরা পড়ো পাঁচের দাগের অঙ্কটা, তারপরে আমি পড়বো এবং তোমরা বুঝবে যে তারপরে তোমাদেরকে বোঝাবো এবং তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি পড়তে কেমন করে হয়। তাহলে এটা মুছে দিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। চলো মুছে দিই, ওকে ওকে। ততক্ষণ কিন্তু তোমরা পড়ো, হ্যাঁ? দেখো একটু মন দিয়ে ধৈর্য ধরে তুমি আমার অঙ্কগুলো দেখো, যারা দেখছো তারা একটু মন দিয়ে শুনো, ঠিক আছে? একটু মন দিয়ে অঙ্কগুলো দেখবে, ঠিক আছে? মনটা দিতে হবে, মন না দিলে কি করে হবে বলো? আমি এখানে পড়াচ্ছি আর তুমি ধরো অন্য কথা ভাবছো, তাহলে তো হবে না বস। অঙ্ক চাই আমাকে অ্যাটেনশন দিক, তবেই অঙ্ক তোমাকে ভালোবাসা দেবে, না হলে কিন্তু অঙ্ক বিশাল রাগ করবে, তখন কিন্তু আমাকে বলতে আসবে না যে দাদা অঙ্ক আমার উপর রাগ করেছে, তুমি চলো একবার রাগ ভাঙাতে চলো, ঠিক আছে? চলো পাঁচের দাগের অঙ্কটা, ওকে? পাঁচের দাগের অঙ্কটা আশা করি পড়েছো তোমরা। চলো আমি একবার পড়ি, তাহলে ভালো লাগবে তোমাদের এবং আমারও খুব ভালো লাগবে। পাঁচের দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, অন্তর্ব্যাস মানে কি জানো? দেখো ধরো একটা জার আছে, জারটা ধরো এতটা মোটা, ঠিক আছে? তো একটা
চোঙাকৃতি জার আছে, জারটা ধরো এতটা মোটা। অন্তর্ব্যাস মানে হচ্ছে বাইরে, দেখো বাইরের একটা কভার, ভেতরের একটা কভার। অন্তর্ব্যাস মানে হচ্ছে ভেতর থেকে যতটা ভেতরের যে কভারটা আছে তার যে ব্যাস, সেটাকে আমরা অন্তর্ব্যাস বলে থাকি। ঠিক আছে, তো বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসেব করে লিখি। এখানে ঘন ডেসিমি বলেছে, তার মানে বুঝতেই পারছো ঘন ডেসিমি বলা মানেই কিন্তু আমাদের মাথাতে ক্লিক করবে আয়তনের গল্প হচ্ছে, রাইট? আয়তনের গল্প হচ্ছে। তাহলে কি করব? আয়তনের সূত্র তো আমরা জানি, কিন্তু কিভাবে অঙ্কটাকে লিখবো বা কিভাবে সাজাবো? আচ্ছা, একটা আয়তন সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তার মানে আমাদের আয়তন বার করতে গেলে পায়ের ভ্যালু তো আমরা জানি, ওটা ফিক্সড 22/7। আচ্ছা, আর আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধটাই আমাদের দরকার, এবং এইচ মানে কি? উচ্চতা, এটাও আমাদের দরকার। তাহলে আয়তন বার করতে গেলে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেটা হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা, রাইট? সেই দুটো আছে কিনা দেখে নিই, এবং দেখে নিয়ে আমরা শুরু করবো। এখানে অলরেডি আছে, এখানে বলছে যে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাস দেওয়া আছে, আর ব্যাসের অর্ধে কি হয়? ব্যাসার্ধ হয়। তো চলো প্রথমেই আমরা লিখবো গ্যাস সিলিন্ডারের ব্যাস 2.8 ডেসিমি, ওটাই লিখবো। চলো, গ্যাস সিলিন্ডারের ব্যাস হচ্ছে 2.8 ডেসিমি, রাইট? ব্যাস কত? 2.8 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ চলো বার করি না। অতএব ব্যাসার্ধ সমান 2.8/2 ডেসিমি হবে। এটা ক্যান্সেল আউট করে দাও না, পয়েন্ট এখন ভুলে যাও। 14 হবে, পয়েন্টটা জাস্ট মাঝখানে বসিয়ে দাও, রাইট? এত ডেসিমি, ঠিক আছে? তাহলে এখানটা গ্যাস সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। এবারে দেওয়া আছে কি? এবারে হচ্ছে আমাদের উচ্চতা দেওয়া আছে। উচ্চতারও, আচ্ছা, দুটোর একক কিন্তু একই আছে, মানে ব্যাসার্ধেরও ডেসিমিটার আছে, উচ্চতারও ডেসিমিটার আছে। তাহলে আমরা লিখেই নেবো উচ্চতা সমান সমান। তাহলে এখানে লিখবো অতএব না, লিখবো যে গ্যাস সিলিন্ডারের উচ্চতা সমান সমান গ্যাস সিলিন্ডারের উচ্চতা সমান সমান কত? 1 পয়েন্ট কত দেখলাম, বেশ 1 পয়েন্ট কত, এই সরি 7.5 ডেসিমি, সরি 1 পয়েন্ট না, 7.5 ডেসিমি। তাহলে আমরা এখানটায় ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমি বললাম ঘন ডেসিমিটার আছে, মানে আমাদের কার গল্প হবে এখন? আয়তনের গল্প হবে। তাহলে চলো সিলিন্ডারের আয়তন বার করে নি, তাহলে এই গল্প শেষ। তাহলে চলো এখানে বার করে নি। অতএব গ্যাস সিলিন্ডারের আয়তন সমান সমান কি বলতো সূত্রটা? পাই আর স্কয়ার ইন্টু এইচ। পায়ের ভ্যালু তো আমরা জানি 22/7, আর এর ভ্যালু কত গো? 1.4। এটা স্কয়ার আছে, সো 1.4 মাল্টিপ্লাই উইথ 1.4, আর এইচ কত? 7.5। আচ্ছা দেখো, এই ওই পয়েন্টটাকে তুলতে গেলে না নিচে এরকম 10 চলে আসবে, এই পয়েন্টকে তুলতে গেলে নিচে একটা 10, এটাকে তুলতে গেলে নিচে একটা 10। তাহলে হয়ে গেল। তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন আমরা এটা ক্যালকুলেট করলে আমরা আয়তন পেয়ে যাব। বোঝাতে পারছি হ্যাঁ কি না? ঠিক আছে, গ্যাস সিলিন্ডারের এটা ক্যালকুলেট করলেই আমরা আয়তন পেয়ে যাব। কিন্তু কথা হচ্ছে আমি চাইছি যে তোমরা একটু ক্যালকুলেট করে দেখো না, পারো কিনা। তারপর তো না পারলে আমি আছি, এত চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, চলো দেখো না, আশা করি পেরে যাবে, এত চাপ নিয়ে লাভ নেই। আচ্ছা হ্যাঁ, আয়তন যখন বার করেছি এখানে কি হবে? ঘন ডেসিমি বলনি আমাকে, লিখতে হবে ঘন ডেসিমি, সরি ঘন ডেসিমি, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশনটা আমি এপারে করি, তোমরা দেখো। তোমরা করেছো, আমি একটু এখানে করি, তোমরা একটু দেখো হয় কিনা, মানে আমার সাথে তোমার মেলে কিনা একটু দেখে নাও। বোঝাতে পারলাম? এত ঘন ডেসিমি, ঠিক আছে? ঘন ডেসিমি দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। চলো ক্যান্সেল আউট করা যাক, দেখা যাক। এটা 7 2 যা,
14, রাইট? আর ক্যান্সেল আউট করো না, 25 দিয়ে কাটো, ওটা 3 হবে, 25 দিয়ে তো সরি 25 দিয়ে ডাইরেক্টলি হ্যাঁ যাবে তো। 10 আর 10 কত হবে? 100 হবে। 25 এটা কেটে দিলে টোটালটা কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম হ্যাঁ কি না? 25 3 যা 75, আর এখানটায় 10 ইন্টু 10 কত হবে? 100। তো এই দুটো কেটে দিলে 25 4 যা 100, তো নিচে 4 আসবে। বুঝতে পারছি? এবার দেখো, আমি যদি ক্যান্সেল আউট করে দিই, এটা কত হবে? এটা 2 হবে। 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে এটা কত হবে? 11 হবে, রাইট? আচ্ছা, হুম থাক, নিচে 10 আছে থাক, ওটা আমার পয়েন্টে বসাতে সুবিধা হবে। তাহলে ওপরে কি থাকলো দেখো, 11 মাল্টিপ্লাই উইথ 14 ইন্টু 3, নিচে 10 আছে থাক। কেন বলছি? কারণ এটা পয়েন্ট বসাতে আমার সুবিধা হবে। এত ঘন ডেসিমি লিখে দাও, ঠিক আছে? এবার মাল্টিপ্লাই করো, দেখো 14 এর টেবিল কত? 3 14 কত হয়? হ্যাঁ 42 না? চলো 11 ইন্টু 42 বাই 10, ঠিক আছে? দেখো, আমি এই 11 এর মাল্টিপ্লিকেশন নিয়মটা কিরকম শিখেছিলাম, এই 2 বসিয়ে দেবো, 4 আর 2 অ্যাড করলে কত হবে? 6 এখানে বসবে, আর এখানে 4 যেরকম আছে সেরকম বসে যাবে বাই 10। তোমরা না বুঝতে পারলে করার দরকার নেই, তোমরা যেরকম ভাবে মাল্টিপ্লাই করে সেরকম ভাবে করে উপরে বসাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কি হবে? 46.2, কারণ দেখো নিচে 10 আছে, রাইট? 10 মানে কি হবে? এই শূন্য, একটা শূন্য আছে, তো এই মানে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে পয়েন্ট বসে, যে কটা শূন্য থাকবে ডান দিক থেকে সেই কটা ঘর ছেড়ে পয়েন্ট বসবে। বুঝাতে পারলাম? তাহলে 46.2 ঘন ডেসিমি। এটা কি বার হলো বলো তো? এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনটা বার হয়ে গেল। তাহলে সিলিন্ডারের আয়তন মানে আমার ক্যান্সেল আউট বা কাটাকাটির সাথে তোমাদের কাটাকাটি মিলেছে হ্যাঁ কি না? আশা করি মিলেছে। তাহলে 46.2 ঘন ডেসিমিটার বার হয়ে গেল। এবারে কি বলছে যে যে গ্যাস, মানে ওই গ্যাস সিলিন্ডারটার মধ্যে গ্যাস আছে হচ্ছে তোমার 15.015 কেজি, ঠিক আছে? তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? সিম্পল, দেখো এইটা হচ্ছে পুরোটা আয়তন, এত ঘন ডেসিমি আয়তন। তাহলে এই আয়তনটা জুড়ে আমাদের আছে কত গ্যাস আছে? 15.015 কিগ্রা। তাহলে আমরা কি লিখবো? 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা। তাহলে এত ঘন ডেসিমি গ্যাসের ওজন যদি এত হয়, তাহলে প্রতি ঘন ডেসিমি মানে কি? 1 ঘন ডেসিমি বার করতে বলেছে। আশা করি এটা হয়ে গেছে। চলো তাহলে এবারে শুরু করি, ঠিক আছে? আচ্ছা এবারে থাক, এইটা আমি একটু মুছে দিই, এই দিকটাই করি। ওকে চলো, ভালো লাগছে তো? না ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে, বা কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি দেখবো, কোনো অসুবিধা নেই। আমি সেই জায়গাটা আমি বুঝিয়ে দেবো। আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আজকে বলে দেবো আমি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিতে বলবো। ওখানে ওখানে আমাকে মেসেজ করবে, আমি সলভ করে দেবো, চেষ্টা করবো সলভ করার, ঠিক আছে? তো চলো লিখি, এখানে লিখতে হবে 46.2 ঘন ডেসিমি, ওই যে বার করলাম না। চলো 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন। 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? এখানে লেখা আছে যে 15.015 কেজি। এখানে লেখো 15.015 কেজি, রাইট? ওকে। তাহলে প্রতি ঘন ডেসিমি চেয়েছে বাবু। প্রতি ঘন ডেসিমি মানে কি? 1 ঘন ডেসিমি। বোঝাতে পারছি? চলো না লেখো, 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন তাহলে কি হবে? 15.015 divided by 46.2 কেজি। এবারে এইটা কিন্তু তোমরা ডিভাইড করবে, মানে ক্যান্সেল আউটটা তোমরা করবে, ক্যান্সেল আউটটা তোমরা করো। আর না পারলে আমি আছি, তুমি করো না, তোমরা একটু করো। তোমরা ট্রাই করো, আমি একটু ওয়েট করি, তোমরা ট্রাই করো, না পারলে আমি আছি। আচ্ছা করে দেবো, ঠিক আছে চলো দেখো, খুব সিম্পল গো। দেখো 15.015, রাইট? নিচে আছে 46.2,
আচ্ছা দেখো, এই পয়েন্টটাকে যদি আমি তুলি তাহলে নিচে কত মাল্টিপ্লাই হবে? 1000। এই পয়েন্টটাকে তুলতে গেলে উপরে কত মাল্টিপ্লাই হবে? 10। এই 1000 কে নিয়ে এত অনেকেই আছে কি করে না, এটার সাথে এটা কেটে দেয়, ভাই দরকার নেই, থাক, ওই জিরো টিরো পরে কাটবো। ঠিক আছে, নিচের জিরো কখনো কাটতে চাইবে না, যত থাকবে ভালো, পয়েন্ট দিতে সুবিধা হবে, বোঝাতে পারছি? তো চলো অন্যগুলো কেটে দেখি আগে। এ দেখো, এমনি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 6, 3 দুগুণে 6, 2 একে 2। আচ্ছা এটাকে আমি 2 দিয়ে কেটে দিই, এটা কত হচ্ছে? 5 হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা দেখো 3 দিয়ে যাবে, ঠিক আছে। দেখো 3 সাথে 21, 3 সাথে 21, এটাও 3 দিয়ে যাবে। দেখো 3 5 15, ঠিক আছে। শূন্য নামছে, যাচ্ছে না, ফের শূন্য খাও, 1 নামছে, আরো যাচ্ছে না, ফের শূন্য খাও, 5 নামলো 15, 3 5 15 হলো। বোঝাতে পারলাম? এবার দেখো 77 আর এখানটা 5005, তো দেখো 7 দিয়ে অবভিয়াসলি যাবে, 7 11 যা, আর এটা 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 7 7 যা 49, ঠিক আছে, মানে 1 থাকবে, 7 1 যা 10, ঠিক আছে, 7 1 যা 10, আর না 7 1 যা 7, সরি 7 1 যা 7, 3 থাকবে, 7 5 যা, ব্যাস হয়ে গেল। এবার 11 দিয়ে এটা ক্যান্সেল আউট করো, দেখবে হয়ে যাবে। 11 দিয়ে করলে কত হবে? 6 হবে, 6 11 যা 66, তো 5 5 হবে। তার মানে এখানটা দাঁড়াচ্ছে কি, অ্যাকচুয়ালি এখানে দাঁড়াচ্ছে দেখো 65 মাল্টিপ্লাই 5 বাই নিচে কত? 1000। আগে মাল্টিপ্লাই করো, দেখো 5 5 যা 25, এর 5 হাতে কত? 2, 5 6 যা 30, 32 বাই 1000। তাহলে এটা আমি বললাম না, 3টে শূন্য আছে, মানে ডান দিক থেকে 3টে ঘর ছেড়ে পয়েন্ট বসবে, সো 0.325 কেজি, এটা অ্যান্সার। দেখো এখানে কি বলছে, বলছে যে যে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসেব করে লিখি, আর তাহলে কি হবে? প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 0.325 কেজি, বা এটাকে তুমি যদি গ্রামে নিয়ে যাও তাহলে 325 গ্রাম। আরে কেজি থেকে গ্রামে যেতে গেলে তো 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর 100 দিয়ে মাল্টিপ্লাই মানে তুমি যদি এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, 100, সরি এক্সট্রিমলি সরি, 100 না 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এখানে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 1000 এর সাথে নিচের 1000 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 325 গ্রাম হবে। বুঝতে পারছি? তাহলে এক তাহলে হচ্ছে তোমার 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে? 0.325 কেজি, আদারওয়াইজ 325 গ্রাম। বুঝতে পারলাম? ওকে, আশা করি বুঝতে পেরেছো 5 দাগের অঙ্কটা। তারপরে 6 দাগের অঙ্কটা তোমরা একটু পড়ো, ঠিক আছে? তারপরে আমি বোঝাচ্ছি, আমি করাচ্ছি, চিন্তা করার কিছু নেই। প্রত্যেকটা অঙ্ক একদম খুব দারুণ ভাবে হবে, একদম ভাববে না, ঠিক আছে? যেটা বলছি সেটা কিন্তু মন দিয়ে শুনবে, আমি যেমন ভাবে বোঝাচ্ছি মন দিয়ে শুনবে। কি বোঝাচ্ছি, কোনগুলোকে নোটিস করতে বলছি, কোথায় ছেলেমেয়েদের ভুল যেতে পারে। ওই যে ধরো এটা আছে ঘনমিটার, ওটা আছে ঘন ডেসিমিটার, ওটা যদি না তুমি নোটিস করো তাহলে কি হবে বলো তো? ওটা ওখানটায় তুমি উত্তর মেলাতে পারবে না, ভুল চলে যাবে, ভুল ভালো অঙ্ক করে দিয়ে আসবে, নাম্বার পাবে না। বুঝতে পারছি? এইগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো তাহলে 6 দাগের অঙ্কটা পড়ো। 6 দাগের অঙ্কটা তাহলে তোমরা পড়েছো? পড়েছো তো? ঠিক আছে, চলো আমি একবার পড়ি 6 দাগের অঙ্কটা, তারপরে 6 দাগের অঙ্কটা শুরু করা যাক। তোমরা শোনো 6 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের, তাহলে আগে ভাবো অঙ্কটা, যে জার আছে, ঠিক আছে, জার, ঠিক আছে, 3টে জার আছে, রাইট? তার ব্যাসও সমান এবং উচ্চতাও সমান। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যে জারের মানে 3টে জারের যদি ব্যাস এবং উচ্চতা সমান হয়, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল বলো বা সমগ্রতলের ক্ষেত্রফল বলো বা আয়তন, সবকিছু তাহলে সমান হওয়ার কথা। কেন না, তাদের ব্যাসও সমান, ব্যাস সমান হলে মানে কি প্রত্যেকের ব্যাসার্ধও সমান হবে। তারপর হচ্ছে আবার বলছে যে এখানে উচ্চতাও সমান, তাহলে ব্যাস এবং উচ্চতা যদি সমান হয় তাহলে তো তাদের সবকিছু সমানই হবে, ঠিক আছে? তবু এখানে কি বলছে দেখি পড়ি। বলছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির, মানে প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। তাহলে ভাবো, একটা কথা ভাবো, এখানে অ্যাসিড রাখার কথা বলছে, তার মানে ধরো একটা জার,
জারের মধ্যে কিন্তু আমরা অ্যাসিড রাখবো। তার মানে মধ্যে অ্যাসিড রাখা মানে কি বোঝাচ্ছে? এখানে আয়তন বোঝাচ্ছে। তাহলে আমাকে একটা কথা বলো, প্রথম মানে তিনটে জারেরই যদি ব্যাস এবং উচ্চতা সমান হয়, তাহলে ওই তিনটে জারেরই আয়তনও সমান হওয়ার কথা। কিন্তু বলছে ওই তিনটে জারের প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যাসিড আছে, মানে আয়তন সমান হলে কি হবে, কিন্তু অ্যাসিড রাখার পরিমাণগুলো আলাদা আলাদা। এখানে বলছে না যে প্রথমটির 2/3 অংশ, মানে মোট আয়তনের 2/3 অংশ হচ্ছে তোমার প্রথমটিতে রেখেছে, দ্বিতীয়টিতে হচ্ছে তোমার 5/6 অংশ এবং তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। খুব ভালো কথা। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়। ওয়াও, এখানে কি বলছে, তিনটে জারের অ্যাসিড গুলোকে আমরা নিয়ে আর একটা অন্য জার আছে তার বলছে যে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস, মানে সেটা একটা একটু বড় জার। এই তিনটে জারের অ্যাসিড নিয়ে গিয়ে তার মধ্যে রেখে দেবো, তিনটে জারের অ্যাসিড নিয়ে গিয়ে কি করবো, তার মধ্যে ঢালবো। তো বলছে যে তিনটে জারের অ্যাসিড অন্য একটি জারে যদি রাখা হয়, তাহলে সেই জারে অ্যাসিডের উচ্চতা কত হলো, 4.1 ডেসিমি। ওয়াও। তাহলে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা। আচ্ছা আচ্ছা, ওই যে তিনটে জারের কথা বলছিলাম তাদের তো বলেছে না সমান উচ্চতা বিশিষ্ট এবং সমান ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাসটা দিয়ে দিয়েছে এবং চেয়েছে উচ্চতা। আচ্ছা, এখানে উচ্চতা চেয়েছে, তাহলে আমরা প্রথমেই কি ধরবো, মানে যখন যেটা কিছু মানে যেটা জানি না আমরা, যেটা বার করতে হয়, সেটাকে আমরা মনে করি এরকম লিখি না, যে মনে করি বা ধরি এটা সমান সমান এক্স বা এটা সমান সমান এটা, এরকম ধরি তো। তাহলে এখানে কি চেয়েছে, ওই যে তিনটে জার আছে তাদের উচ্চতা চেয়েছে। তাহলে এখানে প্রথমে আমরা কি লিখতে পারি বলতো, লিখতেই পারি যে মনে করি তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমি। চলো লিখি, এখানে 6-এর দাগ দাও। এবার লিখি তাহলে কি, মনে করি তিনটি জারের উচ্চতা, ঠিক আছে, কত, উচ্চতা কত, এইচ ডেসিমিটার। বোঝাতে পারলাম? মনে করি তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমিটার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? খুব ভালো কথা। এবারে দেখো তিনটি জারের উচ্চতা তো ধরে নিয়েছি এইচ ডেসিমিটার, কিন্তু এখানে দেখো তিনটে জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 1.4 ডেসিমিটার। তাহলে এবারে দেখো ওটা লিখি, তাহলে তাহলে তিনটি জারের, তাহলে এখানে কি লিখবো, না তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমিটার, এটা তো মনে করি বা ধরি, হোয়াট এভার তোমরা যেটা ভালো বোঝো। হয়ে গেছে। এবারে লিখবো যে তিনটি, ঠিক আছে, তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে এখানে, 1 কোথায় গেল, 1.4 ডেসিমি, রাইট? তাহলে এখানে কি লিখবো, 1.4 ডেসিমি। ঠিক আছে, তাহলে তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি যদি হয়, তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করে বার করব বলো, 1.4 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে 1.4 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার হলে 0.7 ডেসিমিটার হবে। এতটুকু বোঝা গেল? ঠিক আছে, তাহলে এইটা দেখো আমরা উচ্চতা এইচ ধরে নিয়েছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি 0.7 ডেসিমিটার। তাহলে এবারে আমাদের কি দরকার, ওই তিনটে জারের আয়তন দরকার। কেন না, ওই তিনটে জারের মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা কি আছে, কোথায় থাকবে, এই জারের মধ্যে থাকবে, আর জারের মধ্যে মধ্যে থাকা জায়গাটাকে আমরা কি বলি, আয়তন বলি। তাহলে তিনটে জারের আয়তন আমরা যদি লিখি, তাহলে প্রথমে আমরা কি লিখতে পারবো, দেখো এখানে লেখা আছে না যে প্রথম, মানে প্রথম জারটির 2/3 অংশ, এই 2/3 অংশটা কিভাবে লিখবো বোঝাচ্ছি। প্রথমে আগে লিখি যে প্রথম জারের আয়তন, মানে প্রথম জারে আয়তন না, তিনটে জারের আয়তন, এটা লিখি। ঠিক আছে, এখানে লিখি আগে যে অতএব তিনটি জারের আয়তন, তিনটে জারের আয়তন একই হবে। তিনটে আয়তনের সূত্র কি বলতো, পাই আর স্কয়ার ইন্টু এইচ, ঠিক কি না?
তাহলে এখানে দেখো পাই আর স্কোয়ার এইচ যদি হয় তাহলে এখানে তো পাই এর ভ্যালু আচ্ছা এটাই থাক এখন মান বসাচ্ছি না, ঠিক আছে। তাহলে তিনটি জারের আয়তন তো এতই হবে, মানে প্রত্যেকটারই তো উচ্চতা একই, ব্যাসার্ধ একই, তাহলে আয়তনও একই হওয়ার কথা, তাহলে তিনটি জারের আয়তন এত হবে। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে যে প্রথমটির মানে প্রথম যে জারটি আছে সেই জারের আয়তন এটা, কিন্তু ওই জারে অ্যাসিড আছে 2/3 অংশ, তার মানে কি মোট আয়তনের 2/3 অংশ অ্যাসিড আছে, তাহলে মোট আয়তনের 2/3, এই যে আয়তনের 2/3 মানে কি আয়তন মাল্টিপ্লাই 2/3, তার মানে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে আমাদের লেখাটা কত সুন্দরভাবে লেখা যায় দেখো, তাহলে আমরা কি লিখবো, অতএব প্রথম জারে অ্যাসিডের পরিমাণ, এরকম ভাবে লেখো। তাহলে এখানে কি লিখবো, অতএব প্রথম জারে অ্যাসিডের পরিমাণ, আয়তন একই কিন্তু প্রথম জারে অ্যাসিড আছে কতটা, এই মোট আয়তনের মানে পাই আর স্কয়ার এইচ, এটা মোট আয়তনের 2/3, মানে কি মোট আয়তন ইন্টু 2/3, তাহলে প্রথম জারে অ্যাসিডের পরিমাণ এত, আচ্ছা এখানটায় আয়তন লিখেছি বাট লিখিনি, এটা এককটা দিতে হবে না, ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এটাও কি হবে, প্রথম জারে অ্যাসিডের পরিমাণ এত ঘন ডেসিমি, ঠিক আছে। প্রথম জারে আয়তনের পরিমাণ হয়ে গেল, তাহলে ওরকম ভাবে এখানটা কি লিখবো, দ্বিতীয় জারের অ্যাসিডের, ঠিক আছে, অ্যাসিডের পরিমাণ, তাহলে দ্বিতীয় জারের অ্যাসিডের পরিমাণ কি হবে, ওই আয়তন তো একই থাকবে, পাই আর স্কয়ার এইচ ইন্টু দ্বিতীয় জারের অ্যাসিডের পরিমাণ কত বলেছে এখানে দেখো 5/6 তাহলে মাল্টিপ্লাই উইথ 5/6, এত ঘন, সরি দাঁড়াও, এত ঘন ডেসিমিটার একটু নিচের দিকে লিখে, এখানে ধরবে না, এত ঘন ডেসিমি, বোঝা গেল হ্যাঁ কি না। তাহলে দ্বিতীয় জারের অ্যাসিডের পরিমাণও বার হয়ে গেল। এবারে ওরকম ভাবে তৃতীয় জারের অ্যাসিডের পরিমাণ, তৃতীয় জারের অ্যাসিডের পরিমাণ কি হবে বলো তো, পাই আর স্কয়ার এইচ ইন্টু, এটাও সেই একই হবে, পাই আর স্কয়ার এইচ ইন্টু কত, এখানে কত বলেছে দেখো 7/9, তাহলে মাল্টিপ্লাই উইথ 7/9 ঘন ডেসিমিটার, মানে বোঝাতে পারলাম তিনটের আয়তন একই, কিন্তু প্রথম জারের আয়তন একই হলে কি হবে, কিন্তু পুরোটা তো অ্যাসিড নেই, প্রথম মানে ওই আয়তনের 2/3 অংশ অ্যাসিড আছে, তাই আয়তন ইন্টু 2/3, দ্বিতীয় জারেও ওরকম আয়তন ইন্টু 5/6, মানে মোট আয়তনের 5/6 অ্যাসিড আছে, মানে বুঝতে পারছো, তৃতীয় জারের অ্যাসিডের পরিমাণ ওই মোট আয়তন ইন্টু 7/9, তাহলে বার হয়ে গেল যে প্রথম জারের অ্যাসিডের পরিমাণ তাহলে এত ঘন ডেসিমি, দ্বিতীয় জারের অ্যাসিডের পরিমাণ অত, আর তৃতীয় জারের অ্যাসিডের পরিমাণ অত। তাহলে এবার দেখো, তাহলে তিনটি জারে মোট অ্যাসিডের পরিমাণ কত, তাহলে এখানে কি লিখবো, অতএব, ঠিক আছে, তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ, তিনটি জারে মোট অ্যাসিডের পরিমাণ, মোট বার করতে হলে কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে, তাহলে চলো লিখে নি, পাই দেখো পাই আর স্কয়ার এইচ ইন্টু 2/3 যোগ পাই আর স্কয়ার এইচ ইন্টু 5/6 যোগ পাই আর স্কয়ার এইচ ইন্টু 7/9, ঠিক আছে, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা নিচের দিকে লিখছি, আগে এটা করে নি। আচ্ছা দেখো পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, প্রত্যেকটা ক্ষেত্রে কমন, এটা বার করে নাও, পাই আর স্কয়ার এইচ বার হয়ে থাকলো, তাহলে এখানে কি হবে 2/3 যোগ 5/6 যোগ 7/9, এত ঘন ডেসিমিটার, বোঝা গেল, এত ঘন ডেসিমিটার। এবার তাহলে
দেখো এটাকে যদি আমি লসাগু করলে কত হবে বলো তো, ব্র্যাকেটের মধ্যে করি, 18 লসাগু হবে। 3, 6 আর 9 এর লসাগু কত হয়? 18 হয়। তাহলে কত হবে এটা? 12 হবে উপরে এটা, ঠিক আছে। এটা 6 দিয়ে যদি 18কে ভাগ করি, 3 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 6 ভাগফল। এবার যেটা ভাগফল হলো সেটা উপরে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে বসবে। সেরকম 6 দিয়ে 18কে ভাগ করলে 3 হয় ভাগফল। এবার 3, 5, 15, 5 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, প্লাস 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 7 দুগুণে কত হবে? 14। ব্যাপারটা বোঝাতে পারলাম? এত ঘন ডেসিমি যেরকম আছে থাকলো, ঠিক আছে। তাহলে এই পার্টটা আশা করি সবার হয়ে গেছে। তাহলে এই পার্টটা মুছে দিই, কারণ ওটা তো লিখতে হবে। চলো তাহলে এই পার্টটা মুছে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানটায় যদি আমি এটা মুছে দিয়ে পারে, দেখো তাহলে কি হবে, দেখো বুঝতে পারছো তো? হুম, আশা করি বুঝতে পারছো। তোমাদের ভালোও লাগছে, আমি এটাই আশা করছি, এক্সপেক্ট করছি তোমাদের ভালো লাগছে এবং তোমরা খুব বুঝতেও পারছো, ঠিক আছে। তাহলে এখানটায় কি হবে? তাহলে ওটা যদি আমি লিখি, তাহলে 3টি জারের মোট অ্যাসিডের পরিমাণ তাহলে কি দাঁড়ালো এখানটায়? দেখো পাই, ঠিক আছে, r²h, হ্যাঁ, ইনটু, এবার ওটা যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে বলো তো? 4, 5 এর 9, 9 আর 2 11-র 1, তাহলে এখানটা কি হবে? 11-র 1 হবে, হাতে কত থাকে? 1, 1 আর 1 এ 2, 3, 4, মানে 41/18 এত ঘন ডেসিমি। আচ্ছা হ্যাঁ, এবারে এখানে অনেকে বলবে হয়তো আর এর মান, পায়ের মান কেন বসাওনি দাদা বা স্যার, তোমরা যাই বলো, এখন বসাতে হবে না, যাচ্ছি ঠিক টাইমে বসাচ্ছি, বসালে ভালো হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো 3টে জারে মোট অ্যাসিডের পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে এখানে একটা গল্প বলেছে, তারপরে গল্পটা কি, যে এই 3টে জারের অ্যাসিডকে অন্য আর একটা জারে ঢালা হচ্ছে। তাহলে 3টে জারের যে অ্যাসিডটা, সেটা যদি আমি অন্য একটা জারে ঢালি, তাহলে ওই 3টে জারের অ্যাসিডের পরিমাণ অন্য জারে ঢালা মানে কি, তারও তো আয়তনটা নেবে, তাই না? 3টে জারের যে অ্যাসিডের পরিমাণ বা আয়তন, সেটা অন্য জারে ঢালা মানে সেই জারের আয়তনই লাগবে, বা সেই জারের আয়তনটাই নেবে। বোঝাতে পারছি হ্যাঁ কি না? তাহলে এবারে দেখো, ওই যে আরেকটা জার বলেছে না, সেখানে বলেছে যে ওই যে আরেকটা যে নতুন জারে ঢালা হবে, তার ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 2.1 ডেসিমি, ঠিক আছে। এবং হচ্ছে ওই 3টে জারের অ্যাসিড ঢালার ফলে তার উচ্চতা বলে দিয়েছে 4.1 ডেসিমি। তাহলে তো খুব সোজা হয়ে গেল। তাহলে এখানে লিখবো যে বড় জারের, তাহলে এখানে প্রথমে লিখবো যে কি, প্রথমে যে বড় জারের ব্যাসার্ধটা আগে বার করতে হবে। তাহলে এখানে চলো লিখি যে বড় জারের, ঠিক আছে, ব্যাসার্ধ। বড় জারের ব্যাসার্ধ কি বলতো? ব্যাস কত বলে দেওয়া আছে এখানে, বলে দেওয়া আছে না, ব্যাস হচ্ছে তোমার বলে দেওয়া আছে কত? 2.1 ডেসিমি, ঠিক আছে। তাহলে বড় জারের ব্যাসার্ধ কি হবে? 2.1/2 ডেসিমি, এটা হচ্ছে বড় জারের ব্যাসার্ধ দেওয়া আছে। আর বড় জারে অ্যাসিড ঢালার ফলে উচ্চতা কত হয়েছে এখানে লিখে দেওয়া আছে। অ্যাসিড ঢালার ফলে অ্যাসিডের উচ্চতা হয়েছে 4.1 ডেসিমি। তাহলে এখানে কি লিখবো? বড় জারের ব্যাসার্ধ এত ডেসিমি, এবং বড় জারে অ্যাসিডের উচ্চতা, বড় জারে, বড় জারের অ্যাসিডের উচ্চতা, ঠিক আছে। বড় জারের অ্যাসিডের উচ্চতা না লিখলেও হবে, বড় জারের উচ্চতা লিখে দাও না। ব্যাসার্ধ এত ডেসিমি, বড় জারের উচ্চতা, উচ্চতা কত? 4.1 আই থিঙ্ক, কোথায় গেল দেখি, অ্যাসিডের উচ্চতা, বড় জারে অ্যাসিডের উচ্চতা, অ্যাসিডের উচ্চতাই লিখে দাও, এখানে লেখাই আছে। বড় জারে, বড় জারে অ্যাসিডের উচ্চতা কত? 4.1 ডেসিমি। তাহলে আমি এখান থেকে দেখো ব্যাসার্ধ পেয়ে গেছি, অ্যাসিডের উচ্চতাও পেয়ে গেছি। তাহলে ওই বড় জারের যে অ্যাসিডটা আছে তার আয়তনও পেয়ে যাব। আয়তন পেয়ে যাব কিভাবে? আয়তনের সূত্র থেকে। তাহলে এবারে লিখবো যে বড় জারের আয়তন, অতএব এখানে তাহলে কি লিখবো? অতএব বড় জারের আয়তন, মানে যতটা আয়তন জুড়ে অ্যাসিডটা আছে সেটা পেয়ে যাব। অতএব বড় জারের আয়তন কি হবে? পাই r²h, একই সূত্র হবে, এত ঘন ডেসিমি, ঠিক আছে। এবার দেখো
পাই যেমন আছে আপাতত আমি রাখলাম। আর এর ভ্যালু এখানে কি বলতো 2.1/2, ঠিক আছে, ইন্টু আবার 2.1/2, আর এইচ কত 4.1, এত ঘন ডেসিমি। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? তাহলে বড় জারের আয়তন এত বার হয়ে গেল। এবার তুমি আমাকে একটা কথা বলো, বড় জারের যে আয়তনটা সেটা তো ওই তিনটে ছোট ছোট জারের অ্যাসিড ঢালার ফলেই ওই আয়তনটা আমরা পেয়েছি। তার মানে এইখানটায় যে এই তিনটে জারের যে মোট অ্যাসিডের পরিমাণ, এইটার ভ্যালুই তো এইটা, এই বড় জারের যে ভ্যালুটা আমরা পেলাম এইটার ভ্যালুই তো এইটা। বোঝাতে পারছি হ্যাঁ কি না? ছোট তিনটে জারের মোট অ্যাসিডের পরিমাণটাই যদি আমি বড় জারটাতে ঢালি, তাহলে বড় জারের যে আয়তনটা আমি পাবো অ্যাসিডের, তাহলে এইটা ইকুয়াল টু এটা হবে। এটাই স্বাভাবিক। তাহলে আমরা কি লিখবো? চলো এপারে লিখি মুছে দিয়ে, নিচেরটা শুধু থাক। এপারে শুধু আমরা মুছে দিয়ে কি লিখবো? আচ্ছা এপারে আছে, এপারেরটা মুছে দিয়ে আমরা কি লিখবো তাহলে? যে প্রশ্নানুসারে, তাহলে আমরা কি লিখবো এখানে? লিখবো যে প্রশ্নানুসারে, ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে এখানে কি লিখবো? প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে আমরা কি লিখবো? যে এই যে বড় জারটা আগে লিখি, পাই ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1, এটা ইকুয়াল টু কার সমান? ওই যে পাই আর স্কোয়ার এইচ, ঠিক কিনা? পাই, আচ্ছা এখানে আগে লিখে নি, আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু হচ্ছে তোমার 41/18। এবার কথা হলো দাদা এবারে তো মানটা বসাতে হবে। হ্যাঁ বসাবো, অবশ্যই বসাবো। এখানে দেখো, এখানে অর দাও, দেখো এখানে পাই, এখানকার পাই ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো 21/2 ইন্টু 21/2 ইন্টু 4.1 ইকুয়াল টু, এখানে আর কত? তিনটের আর কত ছিল বলো তো? আর কত ছিল? 7.7, মানে 0.7 ছিল। এখানে মুছে ফেলেছি, যাই হোক ওখানে দেখলাম আছে। তাহলে এখানে কি হবে? 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচটা তো জানি না, ওটা তো বার করতে হবে। তাহলে 41/18। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? হ্যাঁ। এবারে চলো এইচ এর মানটা বার করি, কারণ ওটাই তো বার করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? ভালো করে দেখো, এইটা আছে এই পারে, এইচটাকে এপারে রেখে এই সবগুলোকে যদি আমি এপারে আনি, তাহলে সবগুলো এইচের সঙ্গে কি আছে? মাল্টিপ্লিকেশনে আছে। সমান চিহ্নের এপারে এলে কি হবে? ডিভাইড হবে। সেটাই করছি। তাহলে ওপরে এটা লিখবো আগে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু, আমি পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 লিখলাম। এটাকেও তাহলে কি লিখবো? 7/10 ইন্টু 7/10 ইন্টু 41/18, রাইট? বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেল তো? আচ্ছা এবার দেখো, এবার এটাকে যদি আমি একটু ভালো করে পড়ি, এইচ ইকুয়াল টু, দেখো ওপরেরটা যেরকম আছে থাকলো, দেখো 2.1টাকে আমি লিখতে পারি 2 ইন্টু 10, মানে পয়েন্টটা তুলে দিলাম আর কি, 21, এটা 1 দাও, 2 ইন্টু 10, ঠিক আছে, ইন্টু দেখো 41/10 ইন্টু, যে ইন্টু দেবো এটা কি হবে? উল্টে যাবে, মানে 7/10টা হয়ে যাবে 10/7, এটাও কি হবে? 10/7, আর এটা হবে 18/41। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? চলো এবারে দেখো, 41 এর সাথে 41 তো ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। দেখো 7 দিয়ে এটা ক্যান্সেল আউট করো, 3 হবে, ঠিক আছে। আচ্ছা এই 7 দিয়ে এটা ক্যান্সেল আউট করে দেবো, এটাও 3 হচ্ছে। এবার দেখো যেরকম কাটা যাচ্ছে সেগুলো কেটে দেওয়া ভালো। এটা 2 দিয়ে কাটো না, এটা 2 দিয়ে কাটলে কি হবে? এটা 2 দিয়ে কেটে দাও, এটা হচ্ছে তোমার 9 হবে, ঠিক আছে। 2 দিয়ে কাটলে এটা 9 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই 10 দিয়ে এই 10 কেটে দাও, এই 10 দিয়ে এই 10 কেটে দাও, ঠিক আছে। তাহলে নিচে কি পড়ে থাকলো আর উপরে কি পড়ে থাকলো? এপারটা মুছি, না হলে তো হবে না, ঠিক আছে। এবারটা মুছে দিলাম। চলো এবার এই পার্টটা দেখো, দাঁড়াও, ঠিক আছে। দেখো তাহলে এইচ এর মানে শেষমেশ কি পড়ে থাকলো? এইচ ইকুয়াল টু, ওপরে কি পড়ে থাকলো বলো তো? 3 ইন্টু 3 ইন্টু 9, নিচে আছে 2 ইন্টু 10। বোঝা গেল?
তাহলে এইচ এর ভ্যালু কি হচ্ছে এখানে, এটা কত হচ্ছে উপরে 81 আর নিচে কত হচ্ছে 20। তাহলে এটাকে যদি আমি এটা করি আমি, ঠিক আছে, এটাকে যদি আমি করি তাহলে 80 হলো, ও 1 নামলো, পয়েন্ট দিয়ে শূন্য যাচ্ছে না, আবার শূন্য দিয়ে শূন্য নাও, 5 20 100। তাহলে এইচ এর ভ্যালু কি দাঁড়ালো 4.05। ঠিক আছে, মানে 4.05 কি 4.05 হচ্ছে তোমার ডেসিমি। ঠিক আছে, 4.05 কি বাড়ালো তাহলে ডেসিমি। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এটা কি ডেসিমি হলো, এটা কি হলো ডেসিমি। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব তিনটি জারের উচ্চতা 4.05 ডেসিমি। আশা করি বোঝা গেল। এমনও কোনো মানে এতটাও কঠিন নয় যে যে না বোঝার কিছু নেই। আর যদি কারোর কোনো প্রবলেম হয় এই অঙ্কটার ক্ষেত্রে, যেহেতু এখানে একটু ক্যালকুলেশনটা বড়, অনেকের দেখে ভয় লাগতে পারে, এমনিতে অঙ্কটা দেখতেও অনেক বড়, ভয় লাগতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই। এই ভিডিওটা যদি একবার দেখে বুঝে যাও তো খুব ভালো, বুঝে যাওয়ার কথা। আর যদি না বুঝতে পারো আরো একবার দেখবে, আশা করি বুঝে যাবে, এত ভয় পাওয়ার কিছু নেই, খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, আমি তাহলে তারপরে সাতের অঙ্কটা তোমরা পড়ো। ঠিক আছে, সাতের অঙ্কটা পড়ো, আমি ততক্ষণ বোর্ডটা পরিষ্কার করি। চলো সাতের দাগের অঙ্কটা কি বলেছে এবার আমি একটু পড়ি, তোমরা তো পড়লে, এবার আমি পড়ি। বলছে যে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। আচ্ছা, খুব ভালো কথা। এক মুখ খোলা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি একটু ছবিটা আঁকি, তাহলে তোমরা আরেকটু ভালো বুঝতে পারবে। আমরা অঙ্ক করছি সাতের দাগে। ঠিক আছে, দেখো একটা ধরো এরকম চোঙ আছে, লম্ব বৃত্তাকার চোঙ। এই চোঙটার হচ্ছে একটা মুখ খোলা, ধরো এই ওপরের মুখটা হচ্ছে খোলা, আর নিচেরটা কি ঢাকা দেওয়া। ঢাকা দেওয়া বলে আমি এটাকে এরকম 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 ভাবে দাগ টেনে দিচ্ছি, মানে এইটা আর কি খোলা নয়। ঠিক আছে, এটা আর কি সিল করা আছে, বোঝাতে পারছে হ্যাঁ কি না। এক মুখ খোলা মানে এই মুখটা খোলা, বুঝতে পারলে। বলছে এক মুখ খোলা, এখানে কি বলছে, এক মুখ খোলা, কোথায় গেল, হ্যাঁ, এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। তুমি আমার একটা কথা বলো, সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমি বুঝিয়েছিলাম, বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার 2 পাই আর এইচ, সরি, বক্রতলের ক্ষেত্রফলটা কি 2 পাই আর এইচ, এবং তার সঙ্গে ওপরের যে বৃত্তাকার তল ছিল তার জন্য পাই আর স্কয়ার, নিচে যে বৃত্তাকার তল ছিল তার জন্য পাই আর স্কয়ার, রাইট। এই দুটো আমি আরো অ্যাড করেছিলাম। কিন্তু এখানে বলছে একটা মুখ খোলা, ধরো ওপরের মুখটা খোলা মানে কিছু নেই, ফাঁকা, তাহলে তো ওখানের যে তলটা সেটা তো তাহলে নেই। তাহলে এখানে সূত্রটা কি হবে, 2 পাই আর এইচ ইন্টু এই সরি 2 পাই আর এইচ প্লাস নিচের তলটা মানে পাই আর স্কয়ার, মানে এখানে একটা পাই আর স্কয়ার। ব্যাপারটা বোঝাতে পারছি হ্যাঁ কিনা, মাথায় ঢুকছে ইয়েস অর নো। সমগ্র তলের ক্ষেত্রফল বললে যেমন আমি বলেছিলাম, বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে ওপরের বৃত্তাকার তল আর নিচের বৃত্তাকার তলটা অ্যাড করে দেবে। তার মানে 2 পাই আর এইচ পাই আর স্কয়ার পাই আর স্কয়ার, তার মানে কি বলেছিলাম 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, রাইট। কিন্তু এখানে বলেছে একটা মুখ খোলা, এটাই তো ইন্টারেস্টিং। একটা মুখ খোলা মানে কি, ওপরের পাই আর স্কয়ারটা নেই রে ভাই, ওপরের পাই আর স্কয়ার নেই, ওটা ফাঁকা, তো নিচেরটা আছে পাই আর স্কয়ার। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার, একটা পাই আর স্কয়ার মানে নিচেরটা, উপরেরটা ফাঁকা। এটা মাথায় ঢুকেছে ইয়েস অর নো? ওকে, ব্যাস, এটা যদি ঢুকে যায় তাহলে তার কোনো চাপ নেই, অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো এখানে বলেছে এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 2002 মানে 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে। আচ্ছা, জল ধরা এটা কিন্তু ডিপেন্ড করছে পাত্রটার আয়তনের উপরে, মানে এই পাত্রটা আছে, পাত্রটার মধ্যে কত লিটার জল ধরবে, তার মানে কি আয়তন। তাহলে খুব সিম্পল, এত চিন্তা করার কিছু নেই। তাহলে কি দেওয়া আছে তথ্য এবং সেখান থেকে কি বার করতে পেরে বলেছে সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। চলো চলো সেই অনুযায়ী তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমেই লিখবো যে লম্ব বৃত্তাকার পাত্রের ভূমির
ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে না, এটা কত 14 সেমি ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বার করতে হবে না ডাইরেক্টলি। চলো লিখি যে লিখবো যে হ্যাঁ লম্ব বৃত্তাকার পাত্রের, দেখো লম্ব বৃত্তাকার পাত্রের, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ কত, ব্যাস কত 14/2, ব্যাসের অর্ধেক হবে না, 14 দেওয়া আছে দেখলাম যে, হ্যাঁ 14/2 মানে হচ্ছে 7 সেমি। বোঝা গেল হ্যাঁ কি না? তাহলে এখানে ব্যাসার্ধ বার করে ফেলেছি, ঠিক আছে। এবারে ব্যাসার্ধ যে বার করলাম, তাহলে পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বার করে ফেলি, ঠিক আছে। ব্যাসার্ধ বার হয়ে গেল, অতএব এখানে লেখো অতএব পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে কিন্তু এক মুখ খোলা বলেছে, তাহলে সূত্র কি হবে, 2πr/h প্লাস πr²। বোঝা গেল হ্যাঁ কি না? চলো 2 ইন্টু পাই এর ভ্যালু 22/7। আচ্ছা এখানে একটু কমন নিয়ে ছোট করে নিই তাহলেই হবে। এখানে দেখো 2π, এখানে 2 নেই, এখানে পাই আর আর কমন যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আমি পাই আর আর কমন নিই তাহলে 2h প্লাস আর হবে। বুঝতে পারলাম হ্যাঁ কি না? এখানে দুটো আর আছে না, একটা আর বার করে নিলাম। এবার দেখো পাই মানে তো 22/7 হবে, আর মানে কত, আর মানে ব্যাসার্ধ কত 7, ঠিক আছে। এখানে দেখো 2 ইন্টু এইচ, কত এইচ দেওয়া আছে কিছু, এইচ কত দেওয়া আছে, আচ্ছা এইচ তো দেওয়া নেই, ঠিক আছে, তাহলে এইচটা এইচই থাকবে, তাহলে এইচটাকে আমরা এইচই রেখে দেবো, ঠিক আছে। এইচ তো দেওয়া নেই, উচ্চতা তো দেওয়া নেই, তাহলে 2h প্লাস কত হবে 7। বুঝতে পারলাম হ্যাঁ কি না? এটা হচ্ছে পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এইচ দেওয়া নেই, তাহলে এটা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল এটা হলো। আর এটার মানই তো দেওয়া আছে ভাই 2002 বর্গ সেমি। সমগ্রতলের ক্ষেত্রফল তো এখানে দেওয়া আছে না, যে বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 200 মানে 2002 বর্গ সেমি দেওয়া আছে হ্যাঁ কি না? তাহলে তো এটাও তো পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল বার করলাম আমি, তাহলে এটার ভ্যালুই তো 2002। তাহলে এখানে কি লিখবো, প্রশ্নানুসারে, তাহলে এখানে লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে কি লিখবো, 22/7 ইন্টু 7, ওকে, 2h প্লাস 7 ইকুয়াল টু 2002। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? দেখো তো এই 7 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানটা কি হবে 2h প্লাস 7, এটা অর দাও, 2h প্লাস 7 তাহলে কি হবে 2002 ডিভাইডেড বাই এই 22টা নিচে চলে আসবে। বুঝতে পারছি হ্যাঁ কি না? ওকে, তো চলো এখানে অর দাও, 2h প্লাস 7 ইকুয়াল টু, এটা ক্যান্সেল আউট করো না, 2 দিয়ে ক্যান্সেল আউট করো, কত হয় দেখো 11 হবে, এটা 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 1001। এবার এটাকে যদি আমি 11 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে কত হবে বলো তো, 11 দিয়ে ক্যান্সেল আউট হবে, তাই এটাকে যদি আমি ক্যান্সেল আউট করি 9 11 যা 99, 1 যা, ঠিক আছে। তাহলে এখানটা কি হবে দেখো, অর দাও, 2h ইকুয়াল টু 91 প্লাস, দাঁড়াও দাঁড়াও এই লাইনটাতে না করে ওইটাতে করে দিচ্ছি। সো এটা কত হবে 91, এবারে দাও 2h ইকুয়াল টু কি হবে 91 প্লাস 7 ইকুয়াল সাইনের ওপরে গেলে কি হয়ে যাবে -7। সো 2h এর ভ্যালু কি হবে, 91 থেকে 7 মাইনাস করো, কত হয় বলো, কত হয় 84 হয় না? চলো 84 এখানে লেখো 84, তাহলে এখানটা h এর ভ্যালু কি হবে 84/2 হবে। চলো ক্যান্সেল আউট করো না, এটা তো 4 হবে, এটা 2 হবে। বুঝাতে পারছি হ্যাঁ কি না? তো h এর ভ্যালু কি হলো 42, আর 42 কি h মানে 42 কি এককটা কি 42 সেমি, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, অতএব পাত্রের উচ্চতা, অতএব পাত্রের উচ্চতা কত হলো 42 সেমি। বোঝা গেল হ্যাঁ কি না? পাত্রের উচ্চতা বার করে ফেললাম, ইয়েস অর নো, এই যে এখান থেকে
এই যে উচ্চতা, এটা তো ব্যাসার্ধ, বোঝা গেল? এটা এই উচ্চতাটা কত বার হয়েছে? 42 সেমি। তাহলে পাত্রের উচ্চতা এখান থেকে বার হয়ে গেল কিন্তু, ঠিক আছে? পাত্রের উচ্চতা এখান থেকে বার হয়ে গেল। এবারে বলছে যে পাত্রটিতে কত লিটার জল ধরবে। তার মানে কি পাত্রের আয়তন বার করলেই অ্যান্সার হয়ে যাবে। তো আয়তন আরামসে বার হয়ে যাবে, ঠিক আছে? এবার লিখবো, চলো, অতএব পাত্রটির আয়তন, ঠিক আছে? চলো এপারটা মুছে দিই। ওকে, চলো শুরু করি। ভালো লাগছে তো? ভালো তো লাগার কথা। হ্যাঁ, ভালো লাগছে তো? হুম। চলো এবারে আমরা তাহলে কি লিখবো? পাত্রটির আয়তন। চলো এবার লিখবো, অতএব পাত্রটির আয়তন, মানে ওখানে বলেছে না কত ঘন লিটার জল ধরবে না কি ধরবে, এখানে কি বলেছে? কত, হ্যাঁ, কত লিটার জল ধরবে। তাহলে আয়তন বার করতে হবে। পাত্রটির আয়তন তাহলে কি হবে? পাই আর স্কয়ার এইচ। তাহলে আহ হ্যাঁ, পাই আর স্কয়ার এইচ হচ্ছে ঘন, ঘন কি, ঘন লিটার নাকি? হ্যাঁ, পাই আর স্কয়ার এইচ কি ঘন সেমি, তো কারণ এটা তো সেমিতে আছে সব। তাহলে এখানটা কি লিখবো? ঘন সেমি। এখানে সব সেমিতে আছে না। চলো, পায়ের ভ্যালু তাহলে কত হবে? 22/7। আর এর ভ্যালু তাহলে কত হচ্ছে বলতো? 7 হচ্ছে, ঠিক আছে? 7 × 7। আর এইচ এর ভ্যালু কত হলো? 42। দেখো 7 7 কেটে গেল গো। তাহলে এখানটা কি হবে? 22 × 7 × 42। ঠিক আছে, চলো এটা যদি আমি মাল্টিপ্লাই করি, খুব সহজেই মাল্টিপ্লাই করা যায়, ঠিক আছে? তোমরা মাল্টিপ্লাই করে বলো। দেখো 22 এর সঙ্গে আগে 7 মাল্টিপ্লাই করে নি, না 7 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করি আগে। দেখো 22 যেমন আছে থাকলো, 7 × 2 = 14, 4 হাতে কত থাকে ভাই? 1, ঠিক আছে? 4 সাথে 28, আর 1-এ কত হবে? 29 হবে, ঠিক আছে? এবার এটার সঙ্গে মাল্টিপ্লাই করো না, এটার সঙ্গে। দেখো এটাকে, দেখো কত রকম ভাবে মাল্টিপ্লাই করা যায়। দেখো 7 × 2 = 14, 4 হাতে 1, 4 সাথে 28 আর 1-এ 29, 7-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে তো এটা বসালাম। এবার 22-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে অনেকে, বাট আমি ওরকম করবো না। আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি কি, দেখো তো, আমরা এরকম লিখতে পারি 11 × 2 × 294 লিখতে পারি, ইয়েস অর নো? 22টাকে আমরা এরকম লিখতে পারি, হ্যাঁ কি না? পারি তো। এবার দেখো দুইটা এর সঙ্গে আগে মাল্টিপ্লাই করে দিই। 4 × 2 = 8, 9 × 18, 8 হাতে কত? 1, 2 × 4, 1-এ 5, ঠিক আছে? এবার এটার সঙ্গে আমি 11 মাল্টিপ্লাই করব। 11 মাল্টিপ্লাই করার ফর্মুলা কি জানো? এই দেখো 8 এখানে বসিয়ে দিলাম। 8 8-এ যোগ করলে কত হয়? 8 8-এ 16, 16 6 হাতে থাকে 1, ঠিক আছে? 8 আর 5 যোগ করো এবারে। 8 আর 5-এ যোগ করলে কত হয়? 13, 13 আর 1-এ কত হয়? 14, 14 4 হাতে কত আছে? তবুও 1 আছে। এবার 5 আর 1-এ যোগ করলে কত হয়? 6। তার মানে কত হলো? মানে পাত্রটির আয়তন হচ্ছে 6468 ঘন সেমি। আশা করি তোমরা গুণটা করে দেখো মিলেছে কিনা বলো। তাহলে এটা কি হবে? ঘন সেমি, ঠিক আছে? ঘন সেমি। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? 6468 ঘন। তুমি দেখেছো গুণটা কিরকম ভাবে করলাম? মানে সবাই তো এরকম ভাবে গুণ করার পরে 22টা এর নিচে বসে গুণ করে, বাট আমি ওরকম ভাবে করলাম না, একটু অন্যরকম ভাবে করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে 6468 ঘন সেমি, কিন্তু আমাদের চেয়েছেটা কি? এখানে চেয়েছে যে আয়তন তো বার হয়ে গেছে ঘন সেমি, কিন্তু এখানে বলছে কত লিটার জল থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি একটা কথা বলি, 6468 ঘন সেমি, এই ঘন সেমি থেকে প্রথমে আমাদের যেতে হবে ঘন ডেসিমি, ঠিক আছে? সেমি থেকে ডেসিমি যেতে গেলে কি করতে হয়? মানে ঘন সেমি থেকে ঘন ডেসিমি যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো চলো করে দিই 1000 দিয়ে ভাগ, ঠিক আছে? কেন ডেসিমিতে নিয়ে যাচ্ছি বলছি আমি। আচ্ছা এপারটা মুছে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের আয়তন বার হয়ে গেছে 6468 ঘন সেমি। এবার ঘন সেমি থেকে ঘন ডেসিমিতে কেন যাচ্ছি সেটা আমি বলছি, ঠিক আছে? চলো এখানে দেখো তাহলে পাত্রটির আয়তন এখানে লেখো, অতএব পাত্রটির আয়তন সমান সমান 6468 ঘন সেমি। এটাকে যদি আমি 6468 কে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে হয়ে যাবে ঘন ডেসিমি। তার মানে এটা কত হবে? 6.468
ঘন ডেসিমি, বোঝাতে পারছি হ্যাঁ কি না? 6.468 কি ঘন ডেসিমি। আর একটা কথা তুমি কি জানো, তোমরা কি জানো যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার? 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, তোমরা কি জানো? তাহলে দেখো, 1 ঘন আমরা জানি কি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান সমান আমরা কি লিখতে পারি? এটা ব্র্যাকেটের মধ্যে থাক। এটা তোমরা কি জানো? এটা হয়, মানে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। এটা এটা জানা উচিত। আর যদি না জানো, ইটস ওকে, জেনে নাও, নো প্রবলেম। তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান যদি 1 লিটার হয়, তাহলে এত ঘন ডেসিমিটার সমান সমান 6.468 লিটার। বোঝাতে পারছি হ্যাঁ কি না? বোঝাতে পারলাম হ্যাঁ কি না? সবাই আশা করি বুঝতে পেরেছো। হুম, দেখো দেখো এই নিচেই লেখা আছে, ওই 7-এর দাগের অঙ্কটা না, 8-এর দাগের অঙ্কটা দেখো, নিচে লেখা আছে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। বুঝতে পারলে কেন আমি ওই সেমি থেকে ডেসিমিতে নিয়ে এলাম? বোঝাতে পারলাম হ্যাঁ কি না? সেমি থেকে ডেসিমিতে ওই জন্যই নিয়ে এলাম। আচ্ছা, হুম, দাঁড়াও, জাস্ট 1 মিনিট। ওকে, ঠিক আছে, একদম কারেক্ট আছে। ওকে, তাহলে বোঝা গেল 7-এর দাগের অঙ্কটা খুব সোজা, অতটাও কঠিন নয় 7-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। 7 পর্যন্ত করলাম আমরা, 1 2 3 4 5 6 7। পরের দিন 8 9 10 11 এগুলো শুরু করব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আর চিন্তা করার কিছু নেই, প্রত্যেকটা অঙ্ক খুব সোজা এবং সহজভাবে, মানে খুব সোজা করে এবং সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা শুধু মন দিয়ে শুধু ভিডিওটা দেখবে, দেখবে আর কোনো প্রবলেম হবে না। অঙ্কের প্রতি যে ভয় না, সেটা আর থাকবেই না, খুব ভালো লাগবে। চলো, তাহলে আজকে এই পর্যন্তই। টাটা, বাই।